আগের দিন কি হয়েছিল বলো? সময় হয়নি কেন কিছু? আগের দিন কি হয়েছিল বলো? চার নম্বর নাম্বারটা কি? আরে আগের দিন কি হয়েছিল বলো? কেউ কিছু বলেনি কেন? এটা হয়েছিল। কি হয়েছিল? গ্রাফ। ও রেডিও কার্বন ডেটিং বলে দিয়েছিলাম, এটা বলে দিয়েছিলাম। নিউক্লিয়ার আইসোমার হয়েছিল, মিলার নিউক্লিয়ার আইসোমার, মেকানিজম স্পেসিফিকেশন, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। ও বাইন্ডিং এনার্জি কার্ভটা হয়েছিল। আইসোমারিক ট্রানজিশন হয়েছিল। আইসোমারিক ট্রানজিশন হয়েছিল। কেউ কিছু বলতে চাইলে তো বলেন। আইসোমারিক ট্রানজিশন হয়েছিল। হ্যাঁ স্যার। আমার তো হয়। বলো। শোনা যায়নি? যা, কে গেল আবার? ওই পর থেকে মাইক অন করে দেখি কে কাই আছে। হ্যালো বলো, শোনা যায় এটা? স্যার, প্যাকিং ফ্র্যাকশন হয়ে গেছিল তো। প্যাকিং ফ্র্যাকশনে পড়েছিল। হ্যাঁ তাহলে রেডিও অ্যাক্টিভ আইসোমার এগুলো পড়ানো হয়ে গেছে মানে। আচ্ছা, ঠিকই তো আছে। আচ্ছা, এইটা হয়েছে কিনা বলো তো? ইউরেনিয়াম 92, 235 আর 238 এর মধ্যে কোনটাকে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন ইউজ করা হয় আর কোনটাকে করা হয় না? 235। কেন হয়? মাসের ডিফিকাল্টি নাকি? কি হয়েছে? কেন হয় বলো? কেন গো? ক্রিটিক্যাল মাস। ক্রিটিক্যাল এনার্জি এর সঙ্গে N01 করার পরে যেটা তৈরি হয়েছিল, আচ্ছা, আসলে U239, একটা 236
এদের দুজনে ই ক্রিটিক্যাল, এর ক্রিটিক্যাল এনার্জি ক্যালকুলেট করেছিলাম, ক্রিটিক্যাল এনার্জি ক্যালকুলেট করেছিলাম। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে মনে হয় ক্রিটিক্যাল এনার্জি কত হয়েছিল দেখি দাও। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে ক্রিটিক্যাল এনার্জি হয়েছিল 6.9 আর এটা হয়েছিল 7.3 মেগা ইলেকট্রন ভোল্ট, এটাও মেগা ইলেকট্রন ভোল্ট। এবারে দুটোর মাস ডিফেক্ট, মানে এই যে প্রসেসটার মাস ডিফেক্ট, এই প্রসেসটার মাস ডিফেক্টের উপর ক্যালকুলেশন করে এদের ক্ষেত্রে বেরিয়েছিল ই, মানে যেটা মাস ডিফেক্ট। আচ্ছা, মাস ডিফেক্টটা কত পড়েছিল বলে দিই। প্রথমটার ক্ষেত্রে ডেল এম বেরিয়েছিল 0.07, আচ্ছা দুটো আছে 0.0075 AMU, আর এটার ক্ষেত্রে বেরিয়েছিল মাস ডিফেক্টটা ওকে। আচ্ছা, এর রিলেটেড এনার্জি কত হবে? এর ক্ষেত্রে রিলিজিং এনার্জিটা 0.75, 0.75 কে 931 দিয়ে গুণ করবে, বুঝলি? যে ভ্যালুটা বেরিয়েছে 6.98, আর এর ক্ষেত্রে ভ্যালুটা বেরোবে 5. স্যার এই মাসটা কি স্যার এটা মাস ডিফেক্ট, ক্রিটিক্যাল মাস নয়। ক্রিটিক্যাল মাস অন্য একটা জায়গায় আছে, মানে কোন প্রজেক্টাইল দিয়ে কোন টার্গেটকে আমি ধাক্কা দেব সেইখানে ইউজ করা হয় ক্রিটিক্যাল মাস। বলছে একটা মিনিমাম মাস হবে, যার থেকে ছোট হলে আমি যে প্রজেক্টাইলে ধাক্কা দেবো সেই প্রজেক্টাইলটা ধাক্কা দেবে না, উল্টে মানে পাশ দিয়ে চলে যাবে। এটা মিনিমাম সাইজ রিকোয়ার হয়, তার জন্য যে মাসটা লাগে সেটাকে বলা ক্রিটিক্যাল মাস। এখন ফিশনের ক্ষেত্রে প্রজেক্টাইল আর টার্গেট চুজ করব, সেইখানে আসবে। এখানে ক্রিটিক্যাল এনার্জি আছে, এর ক্ষেত্রে এই যে মাস ডিফেক্টটা হলো তার জন্য রিলেটেড এনার্জি হয়েছিল 6.98 মেগা ইলেকট্রন ভোল্ট, আর ইউ 92,238 এর ক্ষেত্রে বেরিয়েছিল যে 5.12 মেগা ইলেকট্রন ভোল্ট। যদিও যেটা 5.12 বেরিয়েছে সেকেন্ডটা আর কি 238 এর ক্ষেত্রে, ওর ক্ষেত্রে ক্রিটিক্যাল এনার্জি মানে যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, এইটাকে ফিশন করতে গেলে, এই রিয়াকশনটা প্রসিড করতে গেলে, বা ধরো ইউ 92,239 এটার ফিশন হতে গেলে রিকোয়ার ই ক্রিটিক্যাল সেটা হচ্ছে 7.3 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু ওর ওই প্রসেসটার মাস ডিফেক্ট করে যে এনার্জিটা বেরোচ্ছে স্যার সেটা মাত্র 5.12 মেগা ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, বলে ফেলো। কথাগুলো স্যার কাটা কাটা আসছে কেন? সবারই কি একই অবস্থা? ঠিক আছে। হুম হুম। মানে সবার কাছে কি এরকম হচ্ছে? তাহলে আমি দেখতাম কি আছে। কি কি এটা লিখছে? শুভম কি বলে থেমে গেল? দেখ, এটা বলছিলাম বলি। আচ্ছা, যে 92,238 আছে, এটার ক্ষেত্রে যে কম্পাউন্ড নিউক্লিয়াসটা হবে সেই নিউক্লিয়াসটার ফিশনের জন্য, সেটা বিভাজনের জন্য যে মিনিমাম এনার্জি লাগবে ই ক্রিটিক্যাল, সেটা হচ্ছে 7.3 মেগা ইলেকট্রন ভোল্ট। যদিও ওই প্রসেসটার যে মাস ডিফেক্ট হচ্ছে সেখান থেকে যে এনার্জিটা রিকোয়ার হচ্ছে, যেটা এনার্জি রিলিজ হচ্ছে সরি, সেটা হচ্ছে 5.12 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হবে, কিন্তু রিকোয়ার এনার্জি হচ্ছে 7.3, মানে এটা হচ্ছে মিনিমাম এনার্জি, যেটা না দিলে এই রিয়াকশনটা হবে না। তাই তুমি ফার্স্ট ইনিশিয়েশনটা করে দিতে পারো, কিন্তু পরে আর রিয়াকশনটা প্রসিড করবে না, এটা আনফেভারেবল হবে। কিন্তু এইখানে যেটা আছে U235 এর ক্ষেত্রে ফার্স্ট যে এনার্জিটা ক্রিটিক্যাল এনার্জি এটা, সেটা হচ্ছে 6.9, মানে এই রিয়াকশনটাকে প্রসিড করতে গেলে 6.9 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে।
আর এর ক্ষেত্রে এই প্রসেসের মধ্যে যে রেট হয়েছে সেখান থেকে এনার্জি রিলিজ হয়েছে 6.98, মানে যেটা স্লাইডলি গ্রেটার বলতে পারো, বা যে মিনিমাম এনার্জিটা রিকভার হয়েছে তার কাছাকাছি, তাতে একটুখানি বেশি। মানে এখানে 6.9 মেগা ইলেকট্রন ভোল্ট লাগে, আমার পেয়েছে 6.98, মানে যেটা লাগে 6.9 মিনিমাম এনার্জি সেটার থেকে একটুখানি বেশি হয়েছে। তাই জন্য ইউ 92-235 যে নিউক্লাইডটা, ওটা নিয়ে তুমি রিঅ্যাকশন শুরু করো। শুরুতে ইনিশিয়েশন তোমাকে করে দিতেই হবে, তারপরে বাকি যে রিঅ্যাকশনটা সেটা নিজের থেকেই প্রসিড হয়ে যাবে। আর জানো তো এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ করা হয়, এখানে ওখানে ইকুয়েশন আছে মনে রাখবে, যে একটা থেকে 3টে নিউট্রন হলো, মানে একটা নিউট্রনে ধাক্কা দিলাম 3টে নিউট্রন হবে, ওই 3টে নিউট্রন থেকে আবার প্রত্যেকটা 3টে নিউট্রন, এরকম করে তুমি 1 থেকে 3, 3 থেকে 9, 3, 27, 81 এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে 3 এর মাল্টি বাড়তে থাকবে। হয়েছে? এই জন্য এটাকে চেন রিঅ্যাকশন বলে। একবার শুরু হয়ে গেলে বাড়তে থাকে। ঘুমোতে দে আমাকে, ঘুমাও। টাইপ করছে দেখো, মনোজ হইল নি। যাই হোক, আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ রেডিও এগ্রিকালচার এটা হয়েছে? কি করে ক্যালকুলেশন করছে? তো সাউন্ড কেন কম আসছে আমার কাছে? ও, মিডিয়া ভলিউম তো কমই আছে। এইবার বলো তো, কিছু শুনতে পাই কিনা দেখি। আরে কেউ কিছু বলো। আচ্ছা, কি অ্যাপ্লিকেশন অফ রেডিও অ্যাক্টিভিটি এগ্রিকালচার এটা কি হয়েছে? যে ফসফেট সারের ইনটেকটা? না স্যার। কি করে হচ্ছে একটু বলুন। কোনটা? এই বেলিমটা যে বার করছেন। ডেলএমটা? হুম। এই 235 আর যে নিউটন আছে এদের অ্যাকচুয়াল মাস যোগ করবে, আর যে এটা যে U92-236 হয়েছে এই নিউক্লিয়ারটার অ্যাকচুয়াল মাস যোগ করবে। এ দুটো যোগ করে সেখান থেকে এটা বাদ দিয়ে দেবে। অ্যাকচুয়াল করতে হলে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট বাদ দিতাম, তখন সামনে একটা মাইনাস সাইন আসতো, এনার্জি রিলিজ হতো। আর এখানে আমি বেশিটা থেকে কমটা বাদ দিয়েছি, এনার্জি রিলিজ হবে জানি, অলরেডি আমি জানি যে এখানে প্রতি স্টেপে এনার্জি রিলিজ হয়, তাই জন্য জাস্ট পজিটিভলি এনার্জিটা বের করেছি, ওই পরিমাণ এনার্জিতে রিলিজ হবে। এখানে তো আর কোনো এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে না, মানে ধরো সিম্পলি কথা বলতে গেলে করাই তো আছে। 235 যেটা আছে, 235 ওর অ্যাকচুয়াল মাস হচ্ছে 235.0423, এর সঙ্গে যোগ করা হয়েছে নিউট্রনের মাস 1.0092, এগুলো সব এমইউতে আছে। এখান থেকে বাদ দিচ্ছি এই 236 এর মাসটা কত আছে, 236.0440 আছে। বাদ দাও, যোগ করে বাদ দাও, এই পরিমাণ মাসটা ডিফেক্ট হবে, বা বলতে পারো মাসটা ডিক্রিজ করবে। খুঁজে পাইলো? এটা হচ্ছে এএমইউ, হ্যাঁ, এএমইউ অ্যাকচুয়াল মাস দেওয়া আছে সব। এটা হয়েছিল কিনা বলো? ফসফেট ইনটেক, মানে কোন টাইমে ফসফেট সার দিলে সেটা না প্রপার স্যার, কাজ করবে। হয়নি এটা। ভালো কথা। কি করা হয়েছে,
মানে গাছেদের ক্ষেত্রে যে ফসফরাসের রিকোয়ারমেন্ট হয়, মানে যেটা বেসিক্যালি হচ্ছে গ্রোথের জন্য রিকোয়ারমেন্ট ফসফরাস, তো সেটা মাটি থেকে নিতে পারে একটা সোর্স, তো নরমাল। আর কি হতে পারে, আমি বাইরে থেকে সার হিসেবে মানে সার হিসেবে অ্যাড করতে পারি, মানে ফসফরাস কন্টেনিং ফার্টিলাইজার। এবারে আমি জমিতে যেটা ইউজ করব, মানে জমিতে না, অ্যাকচুয়ালি আমি যে এক্সপেরিমেন্ট করছি সেখানে ছোট একটা এরিয়া নিয়ে নেওয়া হয়েছে, কোনো একটা গাছকে সেখানে লাগানো হয়েছে, বুঝেছে, একবার চারা গাছ। তার ক্ষেত্রে সেখানে যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে P32 লেভেল একটা ফসফরাস সার দিচ্ছি, মানে ফসফরাস কন্টেনিং সার দিচ্ছি, যেটার মধ্যে P32 লেবেল করা আছে। এইবারে যদি গাছটা, বুঝেছেন, গাছটা যদি প্রপার ভাবে এই যে ফসফরাসটাকে গ্রহণ করে, মানে ফসফরাসটাকে ইনটেক করে, তাহলে গাছের যে বডি আছে, ধরো গাছের মূল কাণ্ড যা আছে না কেন, কাণ্ডতেই বলি, মূল কাণ্ড পাতা আছে, তো সেখানে যদি আমরা কালেক্ট করি সেগুলোকে নিয়ে তার আবার রেডিও অ্যাক্টিভিটি করি, যেহেতু আমি P32 রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিচ্ছি, তো গাছটার যদি আমি রেডিও অ্যাক্টিভিটি মেজার করি, তাহলে তার মধ্যে আমি P32 কন্টেনিং ট্রেস পাবো, যদি গাছটা ওই টাইমে ফসফরাসটাকে ইনটেক করে। এমন হয়ে গেছে, ধরো গাছটা পুরোপুরি ম্যাচিউর হয়ে গেছে, গ্রোথ হয়ে গেছে, তারপরে আমি ফসফরাস সার দিলাম, তখন সার দেওয়াটা টোটালি হচ্ছে বেকার যাবে, বুঝছেন। এইটা হচ্ছে এক্সপেরিমেন্টালি করা গেছে, কি হচ্ছে এক্সপেরিমেন্টালি বলছে গাছের ক্ষেত্রে যখন নিউ গ্রোথ হচ্ছে, নিউ গ্রোথের ক্ষেত্রে 60% হচ্ছে P32 ইনটেক করে, বুঝেছেন। কিন্তু এটা যদি পরের দিকে যাই, মানে গাছের মিডিল এজের ক্ষেত্রে বা এজের ক্ষেত্রে পরবর্তীকালে, সেখানে মাত্র 30% P32 ইনটেক করেছে, পাওয়া গেল। এটা শুধুমাত্র P32 মানে রেডিও অ্যাক্টিভ টেকনিক কাজে লাগিয়ে বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপকে কাজে লাগিয়ে এটা ট্রেসটা পাওয়া যায়, যে কোন টাইমে গাছের ক্ষেত্রে কোন সার ইউজ করা যাবে। ফসফরাস সারকে ইউজ করতে হলে নিম গ্রোথের ক্ষেত্রে দেওয়া হবে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে জমিতে চারা গাছ লাগানোর আগে, মানে ধানের ক্ষেত্রে যদি বলি, চারা গাছ লাগানোর আগে দিয়ে দেওয়া হয়, জমিতে একটা সার দিয়ে দেওয়া হয় হালের পরে, সেটা হচ্ছে ফসফরাস কন্টেনিং থাকে, যে সারগুলো সেগুলো জমিতে এবার শুরুতেই দিয়ে দেওয়া হয়, কারণ ওই নিউ গ্রোথের ক্ষেত্রে 60% ফসফরাস ইনটেক করে, কমে যায়, বুঝা গেল। তাহলে কোন টাইমে সার দিতে হবে সেটা পাওয়া যাবে হচ্ছে এই রেডিও অ্যাক্টিভ টেকনিককে, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ লেভেলিং কে কাজে লাগিয়ে পাওয়া যাবে। এখানে আছে দেখো একটুখানি, মাঝখান থেকে পড়লে পাবে। আমি লাস্টটা কনক্লুড করে দিই, কোথায় গেল, এখান থেকে দেখবে, ইন মোস্ট অফ দ্য ক্রপস it has been found that at the early stage the intake of new phosphatic fertilizer is about 60%, মানে তুমি যে পরিমাণ দিয়েছো তার মধ্যে 60% গ্রহণ করবে, while it is less than 30% at the latter stage, পরের দিকে এটা 30% এর চেয়েও কমে যায়। আচ্ছা, it eventually indicates that the phosphatic fertilizer should be used at the time of sowing, মানে যখন বপন করা হবে বা ধরো গাছ রোয়া হবে যখন, সেই সময় ফসফেট যে সারটা সেটা বেশি পরিমাণে দরকার হবে, মানে ফসফেট সার দিতে হলে একবার শুরুতে দিয়ে দিতে হবে, বুঝা গেল। হ্যাঁ স্যার। আজকের মেন উদ্যোক্তা সে গেল কোথায়, আর শুভম রয় যদি কোনো রেসপন্স নেই, সে কোথায় গেল আবার, ঘুমিয়ে গেছে মনে হয়। জি স্যার, আছি, আমি আছি। তাই নাকি?
তাহলে কোনটায় কত পার্সেন্ট লাগলো বলো, আর্লি স্টেজে কত লাগলো? আপনি পড়ে যান, আমি আছি পাশে। না তুমি বলো, শুনছো যখন বলো। ক্লাস কোনটা রেকর্ড স্যার? আছে, হ্যাঁ। ওই যে কত পার্সেন্ট আর্লি স্টেজে কত পার্সেন্ট ফসফরাস গ্রহণ করে, পরে কত করে। শুভকে জিজ্ঞেস করুন স্যার, শুভ। না, আমি আমি শুভকে জিজ্ঞাসা করতে হবে, তোমারটাই রেকর্ড করি। ভালো, সে হোক, পরের বার দেখা যাবে। শোনো কি আছে না এটা, আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ রেডিও অ্যাক্টিভিটি মেডিকেল ফিল্ড, বুঝলে? এখানে কয়েকটা না, অনেকগুলোই আছে। আচ্ছা, I-131 কোথায় ইউজ হবে? ক্লাস 10 এর সাবজেক্ট, 10 পড়ছো আর কি। আয়োডিন এক্সট্রাক্টিসকে কোথায় ইউজ করা হয় বলো গো? হ্যাঁ, কি বললো কিছু শুনতেই পেলেন তো? আচ্ছা, এখানে দেখবে থাইরয়েড গ্ল্যান্ডের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ডিসঅর্ডার, I-131, এইটা কোথায় আছে? এই তো, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ডিসঅর্ডার, বুঝছে? কিটা ইউজ করা হয় দেখো, এবার তো ওষুধটা ইউজ করছো, তো এমন কিছু ইউজ করতে হবে, আয়োডিন যেটা থাকবে সেটা তো রেডিও অ্যাক্টিভ আয়োডিন থাকবে, কিন্তু সেটাকে শুধু আয়োডিন খাইয়ে দিলে তো হবে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাইয়ে দিলেই হবে না, ওটা তো বডিতে অ্যাবজর্ব করতে হবে, মানে বডিতে ডিজলভ হতে হবে। তাই আয়োডিন নয়, আয়োডিনের সল্ট। কোন টাইপের? সোডিয়াম সল্ট। শুনে রাখো, সোডিয়াম, পটাশিয়ামের আর অ্যামোনিয়াম, যেটা NH4+ আছে, সোডিয়াম, পটাশিয়াম আর অ্যামোনিয়াম NH4+ এর এনি টাইপ অফ সল্ট ওয়াটার সলিবল, বুঝেছে? আয়োডিনেরই অনেক সল্ট আছে, ধরো লেডের আয়োডাইড অ্যাসিড সলিবল নয়, তো আমি তো এখানে আয়োডিনকে বডিতে ইনকর্পোরেট করতে চাই, বডিতে মধ্যে ইনসার্ট করতে চাচ্ছি, তো তাই জন্য আমি যেটাকে ইউজ করব, যে সল্টটা ইউজ করছি, আমি এখানে NaI ইউজ করছি, মানে সোডিয়ামের আয়োডাইড ইউজ করছি, যে আয়োডিনটা কিনা রেডিও অ্যাক্টিভ, 131 এর আয়োডিন ইউজ করছি, সোডিয়ামটা এখানে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে আছে, হয়েছে? তাই এখানে দেখবে ড্রিঙ্কিং অফ সলিউশন অফ সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড হচ্ছে এই আয়োডাইডটা কন্টেনিং I-131, তাহলে আলটিমেট NaI কি খাওয়ানো হচ্ছে, যে আইটা কিনা রেডিও অ্যাক্টিভ, and radioactive iodine moves to the thyroid gland and the radiation, মানে এটা হচ্ছে বিটা এমিট করে, বিটা এমিশন destroy the malignant cell without affecting the rest of the body। হ্যাঁ, রেস্ট অফ দ্য বডির এফেক্ট করে না ঠিকই, কিন্তু ওই পাশাপাশি, মানে যেখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে ওর পাশাপাশি যে বাকি সেলগুলো আছে তাদের কিন্তু ড্যামেজ করে, মানে গোটা বডিকে ড্যামেজ করতে পারবে না, তবে পাশাপাশি যারা আছে তারা যে একেবারেই ড্যামেজ হবে না এমন নয়, পাশাপাশি যে সেলগুলো আছে তারা কিছুটা কিছুটা ড্যামেজ হবে। শুনতে পাচ্ছ? ভালো করে না স্যার, কাটা কাটা আসছে একটু। তো ভালো কথা। ওই বাকিদের কি গো? যা, আর কেউ শুনতে পায় না? সে গেল কে? চৌধুরী, তুমি কি শুনতে পাইছো? স্যার বলছিলাম ওই যে স্যার টিউমারের চিকিৎসাতেও তো আয়োডিন ব্যবহার করা হয়। হুম, আচ্ছা দাঁড়াও, নিচে দিকে টিউমার আয়োডিন, কোবাল্টের দুটো ইউজ করা হয় তো, মানে কোবাল্টকে ইউজ করা হয়, দুটো কোবাল্ট, কোবাল্ট C50 আছে, C60 আছে, এদেরকে ইউজ করা হয়, তবে এখানে যা আছে তাতে তো আর আয়রন কিছু থাইরয়েড গ্ল্যান্ডই করা আছে। হ্যাঁ, তুমি যেখানে দেখছো সেখান থেকে বলবো। এই দেখো, রেডিও অ্যাক্টিভ সোডিয়াম 24
মানে সোডিয়াম 24 যে নিউক্লাইডটা আছে ওটাকে ইউজ করা হবে হুইচ এমিটস কি রেজ দেখালো গামা রেজ, গামা রশ্মি বিকিরণ করবে, হ্যাজ বিন ইউজ টু ডিটেক্ট দ্য এক্সাক্ট পজিশন অফ দ্য টিউমার অ্যান্ড ব্লাড ক্লট ইন দ্য হিউম্যান বডি। তাহলে তোমার সোডিয়াম Na24 কে বডির মধ্যে ইনজেক্ট করতে হবে, যেটা গিয়ে কি করবে না তোমার যেসব জায়গায় টিউমার আছে সেখানে গিয়ে মানে সেই টিউমার সেলগুলোর সঙ্গে গিয়ে অ্যাটাচ হয়ে যাবে, তারপরে বাইরে থেকে অ্যাক্টিভিটি মেজার করলেই কোন কোন জায়গায় সেলের মধ্যে রেডিও অ্যাক্টিভিটি আছে সেটা দেখে পেলে টিউমার সেলটার জাস্ট পজিশনটা কোন জায়গায় আছে সেটা ডিটেক্ট করা যাবে, বুঝেছেন? আর ওটা রেডিও অ্যাক্টিভিটি মানে কি যারা যাচ্ছে তারা তো সেখানে যাওয়ার পর গামা রে ডিকে করবে, মানে তারা সবসময়ের জন্য এনার্জি এমিট করবে, সেটা বাইরে থেকে বুঝে ফেললেই হবে শুধুমাত্র কোন ট্রেসার টেকনিক লাগিয়ে কোন কোন জায়গায় সেলগুলো রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে সেই জায়গাটা খুঁজে ফেললে টিউমারকে ডিটেক্ট করা হয়ে যাবে। আর একটা কাজের জন্য ইউজ হবে সেটা হচ্ছে যে ব্লাড ক্লট হয়ে যায় যখন হচ্ছে এর সঙ্গে আর কি, এর সঙ্গে বলতে কি যাদের কাছে হাই প্রেসার মাথার মধ্যে তাদের ইন্টারনাল হিমারেজ হয়ে যায় যখন খুব হাই প্রেসারটা বেড়ে যায়, প্রেসার বেড়ে গেলে মাথার উপর ছোট ছোট যে নার্ভ গুলো আছে ব্রেনের সেগুলোর মধ্যে ব্লাডটার ফ্লো এত বেশি হয়ে যায় বা প্রেসারটা এত বেশি হয়ে যায় সেখান থেকে মানে ওগুলো ছিঁড়ে গিয়ে ইন্টারনালি ব্লাডটা ব্লিডিং হয়, যেটাকে ডিটেক্ট করতে হবে। ডিটেক্ট করার জন্য কাকে কাজে লাগাবে Na24, মানে এই যে যেসব জায়গায় ক্লট হবে সেইখানে গিয়ে এ বসে যাবে এবং বসে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে ওই গামারে ডিকে করবে যেখান থেকে ইজিলি এদেরকে ট্রেস করা যাবে। আচ্ছা দ্বিতীয় নম্বর দেখো 3 নম্বরটা রেডিওঅ্যাক্টিভ C50 মানে কোবাল্ট 50 আছে হুইচ এমিটস হাই এনার্জি গামা রেজ হ্যাজ বিন ইউজড ফর টেস্টিং ডিপলি সিটেড ক্যান্সার গ্রোথ। খুব ডিপলি সিটেড ক্যান্সার গ্রোথ হলে, ডিপলি সিটেড বলতে কোনো ধরো ইনার অর্গানের ভেতরে বসে আছে, লিভার থেকে শুরু করে আর কিডনি যার মধ্যে যদি বসে থাকে মানে খুব বসে আছে টিউমার সেলটা সেটাকে ডিটেক্ট করতে হয় বা ট্রিটমেন্ট করতে হয় তার জন্য ইউজ করা হচ্ছে যে কোবাল্ট 50 হাই হুইচ C50 হুইচ এমিটস হাই এনার্জি গামা রেজ হ্যাজ বিন ইউজড ফর টেস্টিং ডিপলি সিটেড ক্যান্সার গ্রোথ। আচ্ছা পরে একটা আছে দেখো P30, তাহলে আমাদের ক্ষেত্রে P31 আছে ওটাই মতো ইনঅ্যাক্টিভ, ওর থেকে এক ঘর কম P30, এক ঘর বেড়ে গেলে P32, সবগুলোই কিন্তু রেডিও অ্যাক্টিভ। আচ্ছা P30 যেটা আছে এটা দেখো হুইচ ইজ বিটা রে এমিটার ইউজড ফর স্কিন ডিজিজ, স্কিন ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা রেডিও অ্যাক্টিভ P32 is used to get relief from leukemia. লিউকেমিয়া পুরোপুরি সারানো যায় কিনা কি জানে, যায় না মনে হয়, তবুও কিছুদিন আটকে রাখা যায় আর কি। সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ P32 ফসফরাসের 32 আইসোটোপ ইউজ করে রেডিও অ্যাক্টিভ রিলিফ ফ্রম লিউকোমিয়া। আচ্ছা এর পরে পরে যেটার ব্যাপারে বেশি যেবার শুনেছো সেটা যে রেডিও অ্যাক্টিভ কোবাল্ট 60 অ্যান্ড রেডিও অ্যাক্টিভ কোবাল্ট 60 বেশি শুনেছো অ্যান্ড ওই যে গোল্ড 198 এমিট গামা রেজ, দুজনের ক্ষেত্রে গামা রে এমিট করে অ্যান্ড হ্যাভ বিন ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার, বুঝেছে? এর গামা রেজ কি করে দেখো না, when gamma ray emitted by the cobalt 60 are directed at the cancer tumor, গামা রে এমিট করবে নিঃসরণ হবে এবং সেটা তারপরে কি হবে না যেখানে ক্যান্সার আছে আর ডাইরেক্টেড টু দ্য ক্যান্সার টিউমার, যে টিউমার গুলো নাকি ম্যালিগন্যান্ট নাকি তাদের দিকে যাবে অ্যান্ড ইন দ্য হিউম্যান বডি অ্যান্ড ক্যান্সার সেল গেট বার্নড, এবং ক্যান্সার সেলগুলোকে পুড়িয়ে নষ্ট করে দেবে। তাই জন্য যেটা কেমোতে হয় বেসিক্যালি, যত আগে ডিটেকশন হবে তত আগে কিওর হবে। সবাই গেলে কোথায় আর এলে কোথায়? এটা কি
আচ্ছা, প্যাকিং ফ্র্যাকশন কি হয়ে গেছিল? বাইনারি কার্ভ হয়েছিল, প্যাকিং ফ্র্যাকশন হ্যাঁ হয়েছিল। বলে দিন। তাহলে কি ম্যাজিক নাম্বার বলেছি? স্যার এরপরে সেটা ম্যাজিক নাম্বারটা বলে দিই, তারপরে এখানে ম্যাজিক নাম্বার যদিও ক্লাস 10 ছিল না, কিন্তু কেউ যদি শুনে থাকো নিজে থেকে তা আলাদা ব্যাপার। বলছে এই তো তোমাকে হলো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো, সে কার্ভটা হচ্ছে অ্যাটমিক মাসের রেসপেক্টে দেওয়া হয়েছে। তারপরে প্যাকিং ফ্র্যাকশন আছে, সেখানে মাসের রেসপেক্টে কার্ভ দেওয়া হয়েছে। এগুলোতে শুধুমাত্র যেটা বলা হয় স্টেবিলিটি, রেডিও অ্যাক্টিভিটি, এটা তো কোনো পিরিয়ডিক প্রপার্টি নয়। তো এর যে নেচার দেখা গেছে তার উপর ডিপেন্ড করে তার স্টেবিলিটি এক্সপ্লেন করার জন্য নিউক্লিয়ার বান্ডিং এনার্জি কার্ভ আসছে আর প্যাকিং ফ্র্যাকশনে কার্ভ আসছে। কিন্তু অনেকের ক্ষেত্রে আছে যারা এক্সট্রিমলি স্টেবল বা এক্সেপশনালি স্টেবল, তাদেরকে এক্সপ্লেন করতে পারেনি, মানে এদের যে নিয়ম আছে তাদের সেগুলোকে দেখো বাইরে রেখে এঁকেছে তাদেরকে, তারা এদের যে নিয়ম এনার্জি প্যাকিং ফ্র্যাকশন এদের সঙ্গে মেলেনি, এমন অনেকেই আছে যারা এক্সট্রা স্টেবল। তাদেরকে এক্সপ্লেন করার জন্য নতুন একটা টার্ম আসছে, তার নাম হচ্ছে ম্যাজিক নাম্বার। আচ্ছা, একটা জিনিস দেখো, নিউট্রন অর প্রোটন অর বোথ, বুঝলে, নিউট্রন হতে পারে, প্রোটন হতে পারে, বা দুটোই, যদি এরকম নাম্বারে হয় 2, 8, 20, 28, 2, 8, 20, 28, এরপরে করবে যে 50, 82, 114, আর 126, 146, 126 আর 164 আর 184, 184, তিনটে তিনটে করে 2, 8, 20, 28, এটা একসঙ্গে মনে রাখবে। তারপরে তিনটে তিনটে 50, 82, 114, 26, 64, 84। থাকলে এরা এক্সট্রিমলি স্টেবল হবে। এই নাম্বারগুলোকে বলা হয় ম্যাজিক নাম্বার। যেরকম এক্সাম্পল হিসাবে চলে আসবে, ধরো অক্সিজেন 8, 16 আছে, এরা স্টেবল হয়, মানে অক্সিজেনের ক্ষেত্রে যে আইসোটোপ গুলো তার মধ্যে সবচেয়ে স্টেবল আইসোটোপ বা সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে এটা। এখানে প্রোটন সংখ্যাও 8 হয়ে যাচ্ছে, নিউট্রন সংখ্যাও 8 হয়ে যাচ্ছে, বোধ আছে। খুঁজে পেয়েছে কিনা বলো। তারপরে দেখো, যে কোনো যে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ অকারিং যে সিরিজ গুলো, সেগুলো লাস্টে কোথায় আছে থামে, যে তিনটে সিরিজ আছে, থোরিয়াম, ইউরেনিয়াম আর অ্যাক্টিনিয়াম সিরিজ, এদের লাস্ট এলিমেন্ট কে হয়? কি হয় গো লাস্ট এলিমেন্ট? বলো গো। ন্যাচারাল অকারিং সিরিজের লাস্ট এলিমেন্ট কে হয়? একটু লেট হয় না কেন? এখানে এসে থেমে যায় কেন? না, এই যে ম্যাজিক নাম্বারের সঙ্গে ম্যাচ ম্যাচ করে গেছে, মানে এখানে প্রোটন সংখ্যা 82, তাই জন্য এটা এক্সেপশনালি স্টেবল হয়। তাই কেন লেটেই কেন থাকলো? আর একটা ঘর তো ডিকে করতে পারতো, ওর থেকেও তো কমতে পারতো, ওখানে এসে থেমে যায়। সেটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য এই ম্যাজিক নাম্বারের এক্সপ্লেনেশন দেওয়া হবে। হয়েছে?
এই ম্যাজিক নাম্বারে কতগুলো সিগনিফিকেন্স আছে বলে দিই। স্যার এই নাম্বারগুলো থাকলেই স্যার ম্যাজিক নাম্বার হচ্ছে। হুম, এই নাম্বারগুলো কি ম্যাজিক নাম্বার বলে। এই নাম্বার থাকলে হলো। কেন স্যার এই নাম্বারগুলোর জন্য? তুমি মাইকটা বন্ধ করো, তারপরে বলি। প্রথমে কি বলা হলো দেখো, যে বাইন্ডিং এনার্জি কার্ভ দেওয়া হয়েছে, তারপরে প্যাকিং ফ্র্যাকশন দেওয়া হয়েছে, সবগুলোই কি করছে না নিউক্লিয়ার যে স্টেবিলিটি এক্সপ্লেন করতে গেছে। বাইন্ডিং এনার্জি কার্ভ দেওয়া হয়েছে এবং প্যাকিং ফ্র্যাকশন দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে কিছু জন আছে যারা এক্সেপশনালি স্টেবল, তাদেরকে না বাইন্ডিং এনার্জি কার্ভ দিয়ে প্রপার এক্সপ্লেন করা গেছে, না নিউক্লিয়ার প্যাকিং ফ্র্যাকশন দিয়ে। তাদের জন্য নতুন একটা কনসেপ্ট আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে একটা স্পেসিফিক নাম্বার বলতে 2, 8, 20, 28 বা ধরো 50, 82, 114, 50, 82, 114, 126, 164, 184, এই যে কয়েকটা আছে, প্রথমে 4টা, এই 10টা যে নাম্বার আছে, এই স্পেসিফিক নাম্বারের নিউট্রন, প্রোটন অর বোথ, নিউট্রন প্রোটন দুজনই এক্সেপশনালি স্টেবল হচ্ছে, বুঝলে। এদের স্টেবিলিটি নর্মালি এক্সপ্লেন করতে পারেনি, তবে দেখা গেছে যারা এক্সেপশনালি স্টেবল হয়, বুঝলে, থিওরিটিক্যাল স্টাডি বলো বা এক্সপেরিমেন্টাল স্টাডি বলো, সেখানে যেটা দেখা গেছে যারা এক্সেপশনালি স্টেবল হয় তাদের ক্ষেত্রে এই নাম্বারে নিউট্রন অর প্রোটন বা বোথ থাকে। হয়েছে? এটা এক্সপেরিমেন্টের রেজাল্ট, এই জন্য এক্সেপশনালি কোনো মানে এক্সপ্লেনেশন নেই যে কেন স্টেবল হবে। এই নাম্বার থাকলে এরা স্টেবল হয়, মানে হয়েছে, সেইটাকে এখানে দেখানো হয়েছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট, বুঝলে। আচ্ছা, এরপরে এটা যে হয় সত্যি সত্যি, তার যে কতগুলো পয়েন্ট আছে সেটা বলি। লার্জেস্ট নম্বর অফ স্টেবল আইসোটোপ কন্টেন্ট। আচ্ছা, এসএন এর ক্ষেত্রে এসএন এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 50, মানে এটা কি নাম্বার অফ প্রোটন, প্রোটন হচ্ছে 50, তার জন্য এসএন এক্সেপশনালি স্টেবল হয়। তাই জন্য এসএন এর যে আইসোটোপ গুলো হয় তারাও এক্সেপশনালি স্টেবল হয়। তাই এসএন এর ম্যাক্সিমাম নাম্বার অফ আইসোটোপ থাকে 10, মানে যেরকম করে হাইড্রোজেনের আইসোটোপ থাকছে 1, 2 আর 3, হাইড্রোজেনের 3টে আইসোটোপ থাকছে, সেরকম করে এসএন এর আইসোটোপ থাকে 10টা আইসোটোপ থাকে। বুঝেছে? কেন না, আইসোটোপ মানে কি হবে, সবার কিটা সমান গো, নিউট্রন না প্রোটন, কে সমান থাকে? নিউট্রন মানে না, প্রোটন সমান থাকে। তো সবার ক্ষেত্রে প্রোটন সংখ্যা 50 থাকবে, যেটা কিনা একটা ম্যাজিক নাম্বারের সঙ্গে বিলংস করছে, মানে ম্যাজিক নাম্বারের মধ্যে আছে একটা নাম্বারটা। তাই জন্য এসএন এর 10টা আইসোটোপ হয়, 10টাই স্টেবল আইসোটোপ হয়। হয়েছে? বুঝতে পারলো কিনা বলো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট একজনের সঙ্গে আসছে, বলছে নিউক্লিয়েট কন্টেনিং ম্যাজিক নাম্বার আইদার নিউট্রন অর প্রোটন অর বোথ আর মোর অ্যাবান্ডেন্ট ইন দ্য ইউনিভার্স। বলছে যাদের ক্ষেত্রে হয় নিউট্রন আছে, নিউট্রন সংখ্যা মানে ম্যাজিক নাম্বারের মধ্যে যে কোনো একটা তার নিউট্রনের সঙ্গে ম্যাচ করেছে বা প্রোটনের সঙ্গে বা দুজনের সঙ্গে ম্যাচ করেছে, তারা নাকি এক্সেপশনালি স্টেবল হয়। মানে অ্যাবান্ডেন্স মানে কি, প্রাচুর্য, মানে পৃথিবীতে তাদের প্রাচুর্য বেশি হয়, যেরকম আছে না ক্যালসিয়াম 20, 40।
কি বলছিলাম যেন, দেখো বলছে ক্যালসিয়াম 20-40-এর আর্থ ক্রাস্টে অ্যাবান্ডান্স সবচেয়ে বেশি, মানে ধরো ভূপৃষ্ঠে, পৃথিবীতে 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 সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম। তারপরে কি আছে? লেড আছে 82, মানে যাদের সঙ্গে অ্যাকচুয়ালি বোধ হয়ে যাচ্ছে, ধরো এখানে নিউট্রনও 20টা হচ্ছে, প্রোটনও, প্রোটন কটা হচ্ছে গো? প্রোটনও 20টা, এখানে প্রোটন তো 82 ম্যাচ করছে, আর 208 থেকে 82 বাদ দিলে কত হবে? একশো ছাব্বিশ। তো এরা বেশি পরিমাণে থাকে, মানে ধরো তুমি যদি লেডের বাকি আইসোটোপ গুলোর ক্ষেত্রে দেখো, তার মধ্যে এটাকে বেশি পরিমাণ পাবে। লেডের তো এমনিতেও গোটা 3 পেয়েছি, 208 পেয়েছি, 6, 206, 207, 209ও পেয়েছি। আচ্ছা, এরপরে একটা আছে, এগুলো এক্সপেরিমেন্টাল রেজাল্ট, বলছে নিউক্লিয়েট কন্টেনিং অফ নিউট্রন আর ভেরি রিল্যাক্টেন্ট টু ইনক্রিজ দেয়ার নিউট্রন কন্টেন্ট, মানে যাদের মধ্যে অলরেডি নিউট্রন সংখ্যাটা হচ্ছে ম্যাজিক নাম্বারের সঙ্গে ম্যাচ করেছে, তারা তাদের নিউট্রন কন্টেন্ট ইনক্রিজ করতে চায় না, মানে তাদের ক্ষেত্রে ওই যে কি বলে না, নিউট্রন যদি প্রোটনে ভাঙে, অর্থাৎ প্রোটন থেকে যদি নিউট্রন কনভার্ট হয়, তখন কি এনার্জি বেরোয় গো? কি পার্টিকেল বেরোয় প্রোটন নিউট্রনে কনভার্ট হলে? প্রোটন নিউট্রনে কনভার্ট হলে কি এনার্জি বেরোয়? নিউক্লিয়ার এনার্জি। সে তো হচ্ছে নিউট্রন আর অ্যান্টি নিউট্রনে বলো, প্রোটন যদি নিউট্রনে কনভার্ট হয়? নিউট্রিনো। নিউট্রিনো, তা থাকছে +10, পজিট্রন হয় একটা, মনে আছে? আচ্ছা আচ্ছা, আর 4 নম্বর একটা অপশন আছে, দ্য 3 মেন রেডিওঅ্যাক্টিভ সিরিজ, 3টা যে মেন রেডিওঅ্যাক্টিভ সিরিজ, মানে একটা আছে তোমার 4n, 4n এর নাম কি বলো? 4n+2, দেন আছে 4n+3, সে রয় চৌধুরী গেল কই? হ্যাঁ, নেই, সে যাই হোক, 4n সিরিজের নাম বলো। থোরিয়াম। এটা আছে থোরিয়াম সিরিজ, ওটা আগে, থোরিয়াম সিরিজ, তারপর দেন আছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম। দেন আছে অ্যাক্টিনিয়াম। হ্যাঁ। এই 3টে সিরিজেরই লাস্ট পার্টিসিপেন্ট কে, বা লাস্ট মেম্বার কে? লেট। অ্যাটমিক নাম্বার 82, নিরাজ। মানে যে প্রোটন সংখ্যা 82, তাহলে এটা ম্যাজিক নাম্বার হয়েছে, তাই জন্য তো বলছিলাম যে আর একটা তো এতগুলো সিরিজ লেটে এসে কেন থামলো? লেটের চেয়ে একটু পেরিয়ে যেতে পারতো, আর একটু কমে যেত, বা বিসমাথ তো একটা আর্টিফিশিয়াল সিরিজে বিসমাথ আছে, তো বিসমাথও থামতে পারতো। লেডে এসে কেন থেমেছে? না, ন্যাচারাল অকারিং যেটা হয়েছে সেটাতে ওরা লেডকে স্টেবল পেয়েছে, তাই লেডে গিয়ে থেমেছে। কেন লেডকে স্টেবল পেয়েছে? না, লেডের ম্যাজিক না, লেডের লেডের যে প্রোটন সংখ্যাটা আছে সেটা ম্যাজিক নাম্বারের সঙ্গে ম্যাচ করেছে, 82 এর সঙ্গে ম্যাচ করেছে। হয়েছে? আচ্ছা, আগের দিন মেসন বলেছিলাম, মেসন, মেসন তো বলা হয়ে গেছে। না, না তো। আচ্ছা, ভালো কথা, মেসন বলে দিই। না না না, মেসন বলা হয়নি, লিকুইড মডেল বলা হয়নি, মেসন বলা হয়নি। আচ্ছা দেখো, যে কি বলে জানো, শুনে যে মেসনটা শুনে হয়তো খুব ডিফারেন্ট বা মানে খুব ভারী কিছু মনে হতে পারে, যে খুব কঠিন কিছু, সহজ খুব, কিন্তু হ্যাঁ, মেসন 3টে টাইপের হয়।
একটা হচ্ছে পাই প্লাস পজিটিভ মেসন, পাই মাইনাস একেবারে নেগেটিভ মেসন, আর একজন কি হয়ে যাচ্ছে জিরো, যাকে বলছে নিউট্রাল মেসন। পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল। হয়েছে? হয়েছে কিনা বলো? হুম, টাইপের হতে পারে। এবারে পরে একটুখানি মিল বলে দেবো, এখন একটা কথা বলে দিই মনে রাখো, যে প্রোটন আছে, প্রোটন এমিট করবে প্রোটনের সঙ্গে মিল রেখে পজিটিভ বলছি, হ্যাঁ, এই পির সঙ্গে মিল রেখে মনে রাখবে, প্রোটন এমিট করে পজিটিভ মেসন মানে পাই প্লাস। হয়েছে? ঠিক একই রকম ভাবে উল্টো করে বললে নিউট্রন এমিট করবে নেগেটিভ মেসন। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে একটা নিউট্রাল মেসন আছে, সেটা দুজনের ক্ষেত্রে পসিবল, সেটা নিয়ে আসছি না। তো মনে রাখো, প্রোটন এমিট করে পজিটিভ মেসন আর নিউট্রন এমিট করে নেগেটিভ মেসন। এই পজিটিভ মেসনটাকে অ্যাকসেপ্ট করবে কে? না নিউট্রন। আর এখানে ঠিক উল্টোটা, নেগেটিভ মেসনকে অ্যাকসেপ্ট করবে প্রোটন। হয়েছে? এটা পরে বলছি, এবার এখন লিখবো। মেসন থিওরিটা খুব সিম্পল থিওরি, বলেছে অনেক কঠিন করে যদিও। আচ্ছা, জিনিস বলি, এদের সঙ্গে রিলেটেড একটা জিনিস আছে। তোমাদের ক্ষেত্রে আগে নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো বলা হয়ে গেছিল, মনে আছে? এই যে এখানে বলেছিলাম তো, এইখানে বলি, কোথায় গেছে, আচ্ছা, এইখানে ছিল যে প্রোটন নিউট্রনে কনভার্ট হলে পজিট্রন রিলিজ হয়, আর সঙ্গে সঙ্গে যে এনার্জি রিলিজ হয় তার নাম হচ্ছে নিউট্রিনো। ঠিক উল্টোটা করলে নিউট্রন প্রোটনে কনভার্ট হলে বিটা পার্টিকেল এমিট করে, আর যে এনার্জিটা বেরোয় তাকে নাম দেওয়া হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের সেই কি বলে জানো, নিউট্রিনোর অ্যান্টি নিউট্রিনো কনসেপ্ট ছিল। এবং এখানে একটা কথা বলেছিলাম যে নিউট্রন, সরি, ভেতরে ধরো কার্বনের 6-12 আছে, নিউক্লিয়াসে 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, কিন্তু কোন 6টা পার্টিকুলারলি প্রোটন, কোন 6টা পার্টিকুলার নিউট্রন, এরা নিউট্রন আর প্রোটন নিজেরাও চিনতে পারে না। মানে প্রতি মুহূর্তে আজ যে নিউট্রন আছে, ঠিক কিছুক্ষণ পরে সেটা প্রোটনে কনভার্ট হয়ে যায়, ঠিক একই রকম ভাবে প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়ে যায়। মানে এদের মধ্যে প্রতি মুহূর্তে নিউট্রন প্রোটনে কনভার্ট হয়, প্রোটন নিউট্রনে কনভার্ট হয়, যেটা এইখানে আছে। নিউট্রন আগের দিন বলেছে, নিউট্রন প্রোটনে কনভার্ট হয়ে যায়, প্রোটন উল্টে নিউট্রনে কনভার্ট হয়ে যায়। আর কি হয়, নিউট্রিনো এর ক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে অ্যান্টি নিউট্রিনো, তৃতীয় ক্ষেত্রে নিউট্রিনো এনার্জি এমিট করে। হয়েছে? এর ফলেই হচ্ছে প্রোটন আর নিউট্রনের মধ্যে অ্যাট্রাকশন তৈরি হয়, না হয়তো অ্যাট্রাকশন হওয়ার কথা নয়। কারণ প্রোটন পজিটিভ, সে অ্যাট্রাক্ট করতে চাইলে ইলেকট্রন, বাইরে ইলেকট্রন, ও সেই ইলেকট্রন বাইরে পড়ে আছে, যে নিস্তড়িত নিউট্রন তাকে অ্যাট্রাক্ট করে নিয়েছে। কারণ নিউক্লিয়াসের ভেতরে এমন কোনো পয়সা নেই, মানে ধরো ছটা প্রোটন আর 6টা নিউট্রন আলাদা আলাদা করে নেই, এরা সব একসঙ্গে মিশে আছে,
এবং কোন 6টা প্রোটন কোন 6টা স্পেসিফিক নিউট্রন এরা কোনো মুহূর্তে নিজেরাই বুঝতে পারে না, তাই জন্য দল পাকাতেও পারেনি, তাই জন্য এদের মধ্যে কোনো আলাদা কিছু হয়নি, বুঝলে? এটা হচ্ছে হোমোজিনিয়াস, মানে যাকে বলে সমভাবে বা সমসত্ত্বভাবে থাকে, মানে নিউট্রন আর প্রোটন একবারে একই রকমই। শুধু তুমি যেটা জানো সেটা ভুল নয় যে 6টা প্রোটন থাকে 6টা নিউট্রন থাকে, কিন্তু কোন 6টা পার্টিকুলারলি প্রোটন বা কোন 6টা পার্টিকুলার নিউট্রন এটা বলতে পারবে না। তো এটা এক্সপ্লেন করার জন্য এই একটা থিওরি ছিল। নেক্সট থিওরি চলে আসছে মেসনের থিওরি, এই তোই শুধু একটু ডিফারেন্ট ওয়েতে। এইখানে বলা হচ্ছে কি, বলছে ভেতরে যে নিউট্রন আছে আর প্রোটন আছে, নিউট্রন আর প্রোটনকে লিখছি প্রথমে, নিউট্রনকে লিখবো N01, প্রোটনকে লিখবো P11। এই দুটো নিউট্রন প্রোটন নিজেদের মধ্যে ইন্টারেক্ট করবে, বুঝলে? নিউট্রন একটা প্রোটনের পাশে চলে আসছে। এখন যে নিউট্রন আছে, নিউট্রন কি করে, নিউট্রন কি এমিট করে, কি লেখা আছে গো, বলো নিউট্রন কি এমিট করে? নেগেটিভ। আচ্ছা, এটাকে লিখছি দেখো, বলছে নিউট্রন নেগেটিভ মেসন এমিট করে আর নিচে কিসে কনভার্ট হয়ে যায়, নিজে প্রোটনে কনভার্ট হয়ে যায়, সেটা আমি লিখিনি, বুঝছে? তাহলে লিখবে নিউট্রন কনভার্ট হয়ে গেল প্রোটনে, হলো নেগেটিভ মেসন। মানে এইখানে যদি কম্পেয়ার করি, নিউট্রন প্রোটনে কনভার্ট হয়, আর এই যে দুটো হয় না বিটা পার্টিকেল আর একজন অ্যান্টি নিউট্রন ছিল, ধরো এই দুটোকেই একসঙ্গে এখানে বলা হচ্ছে মেসনের থিওরিতে, এটাই হয়ে যাচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ মেসন। এখানে ওটা ছিল নেগেটিভ পার্টিকেলের স্রোত হিসেবে ছিল, মানে তোমার বিটা পার্টিকেল ছিল, বুঝছে? এখানে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে অ্যাজ এ নেগেটিভ মেসন হিসাবে, হয়েছে? আচ্ছা, একটু রিলেট করে দিচ্ছি, হ্যাঁ? কিন্তু লেখাটা খুবই সহজ, নিউট্রনকে ভেঙে লিখবে নেগেটিভ মেসন আর তার সঙ্গে সঙ্গে লিখবে একটা প্রোটন, আর এই যে প্রোটনটা যেমন ছিল এটা তেমনই থাকবে, পাশে লিখে দেবে, বুঝছে? এইবারে কি বদমাশিটা করেছে দেখো, বলছে শুধু ব্র্যাকেটটা চেঞ্জ করে দিচ্ছে, এই প্রোটনটাকে এখানে রেখে দিয়েছে, আর যে নেগেটিভ মেসনের সঙ্গে লিখে দিয়েছে। নিউট্রন ডোনেট করে, এমিট করে প্রোটন, প্রোটন তৈরি করলো, আর একটা হচ্ছে নেগেটিভ মেসন। ঠিক উল্টো দিকে ঘুরে গেলে কি হবে, এই নেগেটিভ মেসন প্রোটন অ্যাবজর্ব করলে নিউট্রনে কনভার্ট হবে। আমি শুধু চেঞ্জ করে কি লিখছি, যে প্রোটনটা আমি তৈরি করেছি সেটাকে এখানে রাখলাম, আর আগে থেকে যে প্রোটনটা ছিল সেই প্রোটনের সঙ্গে এই নেগেটিভ মেসনটাকে অ্যাবজর্ব করে দিচ্ছি, মানে প্রোটন আগে যে প্রোটনটা ছিল সেটা নেগেটিভ মেসনটাকে অ্যাবজর্ব করবে, এবং তার ফলে কনভার্ট হয়ে কি হবে দেখো, এটা কনভার্ট হয়ে যাচ্ছে নিউট্রন, আর আগেরটা থেকে যাচ্ছে সেটা যেমন ছিল, সেটা হচ্ছে প্রোটন 11-এ। তাহলে দেখো যেটা অ্যাকচুয়ালি নিউট্রন ছিল সেটা এখন কনভার্ট হয়ে গেল প্রোটনে, আর যেটা প্রোটন ছিল সেটা এখন কনভার্ট হয়ে যাচ্ছে নিউট্রনে। মার্ক করে দিই, এটা এখন এইভাবে ছিল, এখানে এই ভেতরটাতে ছিল, আর এখানে কনভার্ট হয়ে গেছে এইটাতে। দেখতে পেলে কিনা বলো, এমন কোনো কঠিন কিছু জিনিস নয়, মানে নিউট্রন নেগেটিভ মেসন এমিট করে আর প্রোটন তৈরি করে, ওই নেগেটিভ মেসন অ্যাবজর্ব করবে আর একটা প্রোটন যেটার পাশে থাকবে, এবং সেই প্রোটনটা নেগেটিভ মেসন অ্যাকসেপ্ট করে নিউটনে কনভার্ট হয়ে যাবে। তাহলে আলটিমেট তুমি দুটো নিউটন প্রোটন নিয়ে শুরু করেছিলে, এখনো দুটো নিউটন, মানে একটা নিউটন একটা প্রোটনই আছে, কিন্তু যেটা প্রোটন ছিল সেটা নিউটন হয়ে গেছে, যেটা নিউট্রন ছিল সেটা প্রোটন হয়ে গেছে। মাথা চেঞ্জ কিছু হয়নি, কিন্তু অ্যারেঞ্জমেন্ট বা পজিশন বলো সেটা চেঞ্জ হয়েছে। এটার নাম হচ্ছে মেসন থিওরি। ঠিক এরকম করে পরেরটাকে লিখি দাঁড়াও, মানে প্রোটনের ক্ষেত্রে প্রোটন কি এমিট করবে জানো? আচ্ছা, এটাকে লিখি হচ্ছে প্রোটন পজিটিভ।
আর এটাকে একটু অন্য প্রোটন, এখানেও দুটো প্রোটন আর নিউট্রন নিয়েছি। এবারে কি করব দেখো, যেটা প্রোটন আছে প্রোটনটাকে ভেঙে লিখবো হচ্ছে নিউট্রন আর পজিটিভ মেসন। এরপরে এর পাশে নিউট্রনটা আছে সেটা লিখে রাখি। নেক্সট বারে নিউটন যেমন আছে তাকে লিখে দিলাম, বুঝেছে? ব্র্যাকেটের মধ্যে কাকে লিখে নিচ্ছি দেখো, তুমি এমনি একটাই কালিতে লিখবে, জাস্ট এমনি দুটো কালি ইউজ করছি। এই যে আমার পজিটিভ, তাহলে প্রোটন পজিটিভ মেসন এমিট করে আর নিউট্রন পজিটিভ মেসন এটাকে অ্যাবজর্ব করে। তাহলে নিউট্রন পজিটিভ মেসন অ্যাবজর্ব করলে কি হবে বা ক্যাপচার করলে কি হবে, এই দেখে নাও। এই যে প্রসেসটা ছিল এই প্রসেসের এই যে এখান থেকে এসেছিল নিউট্রন আর পজিটিভ মেসন, তাহলে এই প্রসেসের জাস্ট অপোজিট হচ্ছে কি এইটা, পজিটিভ মেসন নিউট্রন গ্রহণ করলে বা নিউট্রন অ্যাকসেপ্ট করলে কি হবে, উল্টো দিকে ঘুরে যাবে। তাহলে এটা এই মুহূর্তে কনভার্ট হয়ে যাবে তোমার হচ্ছে প্রোটন। আর আগে যেটা প্রোটন ছিল সেটা এখন হয়ে গেছে নিউট্রন। তো দেখো প্রোটনটা হয়ে গেল নিউট্রনে, আর সবুজ কালারের যে নিউট্রনটা ছিল ওটা এখন হয়ে গেছে প্রোটনে। আলটিমেট কিছু হয়নি, কিন্তু শুধু একটা ব্র্যাকেটে চেঞ্জ করি আর তিনটে স্টেপ বাড়িয়ে লিখি, আর কিছু করিনি। হয়েছে কিনা বলো? মেসন থিওরির মধ্যে এইটুকু, শুধু অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করি। আর দুটো জিনিস লেখার সময় মনে রাখতে হবে, প্রোটন পজিটিভ মেসন দেবে আর নিউট্রন নিউট্রন থেকে দেবে। যে স্যার প্রোটন হচ্ছে হুম, শোনো এটা একবারে এর সঙ্গে রিলেটেড। এই যে হয়েছিল না প্রোটন, প্রোটন নিউট্রনে ভাঙলো মানে যেটা এখনই হলো, আর কি হয়েছে পজিট্রন আর মানে নিউট্রিনো হয়েছিল। তো এই পজিট্রন আর নিউট্রিনোটাকে এই যে মেসন থিওরি, ওটা তো একটা থিওরি ছিল নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো, এখানে যে মেসনের থিওরিটা অ্যাপ্লাই করেছে তার ক্ষেত্রে ধরে নাও এই পজিট্রন আর আমার এই যে নিউট্রিনো নিউট্রিনো হয়েছিল, এইটা এখন হয়ে গেছে তোমার হচ্ছে ওই পজিটিভ মেসনের মতো। ধরো এটাই হয়ে গেছে এখন পজিটিভ মেসনের জায়গা নিয়ে নিয়েছে। প্রোটন নিউট্রনে কনভার্ট হয়েছিল, বেরিয়েছিল পজিট্রন আর এই যে নিউট্রিনো, সেটা এখন হয়ে গেছে কাছাকাছি, মানে পজিট্রন যেটা যেটা পজিটিভ মেসন যেটাকে প্রেজেন্ট করছি সেটা হচ্ছে এই পজিট্রন আর নিউট্রিনো অ্যাড করলে যেটা হবে। এবার কি বুঝতে পারে পজিট্রনের ক্যারেক্টার কেমন, বা ধরো পজিটিভ মেসনের ক্যারেক্টার কেমন? পজিটিভ মেসনে এখানে +1 আছে। স্যার কি হলো? মানে যেটা বেসিক্যালি পজিটিভ মেসন হচ্ছে সেটার মধ্যে পজিট্রন আছে আর আছে ওই নিউট্রিনো, সেটা নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো থিওরি ছিল। আর এটা একটা থিওরি মেসন বলে ভেবেছে, সেটাকে মেসন বলেছে। কিন্তু যাই হোক না কেন ডিফারেন্ট থিওরি হতে পারে, এবার ভেতরে কাজকর্ম তো আর নতুন করে নতুন থিওরিতে হবে না, একই রিলেটেড জিনিসই আছে, কিন্তু এখানে প্রেজেন্টেশনটা আলাদা হয়েছে। যেটা এখানে ইলেকট্রন আর অ্যান্টি নিউট্রিনো ছিল সেই জিনিসটাকে এখানে প্রেজেন্ট করেছে অ্যাজ এ নেগেটিভ মেসন হিসাবে, কারণ ইলেকট্রন তো এখানে জানো তো নেগেটিভ চার্জের ছিল। আর যেটা এখানে ছিল ওই পজিট্রন, পজিট্রনের সঙ্গে নিউট্রিনো ছিল, সেটাকে অনেকটা এখানে এক্সপ্লেন করেছে অ্যাজ এ পজিটিভ মেসন হিসাবে। তার এই প্রোটন নিউট্রনে ভাঙবে আর পজিটিভ মেসন এমিট করবে, আবার এই পজিটিভ মেসনকে নিউট্রন অ্যাকসেপ্ট করলে নিউট্রন প্রোটনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার। আরেকবার বলে দিই শুরুর কথা, না প্রোটন পজিটিভ মেসন এমিট করবে
আর নিউট্রন সেই পজিটিভ মেসনটা অ্যাকসেপ্ট করবে, দিয়ে প্রোটনে কনভার্ট হয়ে যাবে। আর নিউট্রনের ক্ষেত্রে নিউট্রন এমিট করবে নেগেটিভ মেসন, যেটা অ্যাকসেপ্ট করবে প্রোটন, দিয়ে প্রোটন আবার কনভার্ট হয়ে যাবে নিউট্রনে। বুঝেছে? অনেকটা নিউট্রিনোর অ্যান্টি নিউট্রিনোর কাছাকাছি কনসেপ্ট। একবারে সেহেতু সেই নিউক্লিয়ার স্টেবিলিটি বলছি। নিউটন প্রোটনের মধ্যে অ্যাট্রাকশন বল, কিভাবে অ্যাট্রাকশনটা তৈরি হলো। শুধু ওখানে ছিল একভাবে প্রেজেন্টেশন ছিল, এখানে একটু ডিফারেন্ট টাইপের প্রেজেন্টেশন হয়েছে, কিছু না। শুধু লেখার মধ্যে ব্র্যাকেটটা চেঞ্জ করে দিতে হবে। আগে ফার্স্ট সেকেন্ড নিয়ে ব্র্যাকেট হবে, দেন সেকেন্ড আর থার্ড নিয়ে ব্র্যাকেট করে পজিটিভ মেসন যোগ করে প্রোটন করে দেবে। জাস্ট এই যে প্রসেসটা হয়েছে, এই প্রসেস উল্টো তো এইটা। পজিটিভ মেসন আর নিউট্রন অ্যাড করে প্রোটনে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা গল্প আছে জাস্ট নিউট্রাল মেসনের। নিউট্রাল মেসনটা বলে দিই। নিউট্রাল মেসনে কি হচ্ছে, বলছে দুটো প্রোটন নাকি পাশাপাশি এসছে, এই একটা প্রোটন এই একটা প্রোটন, এর মধ্যে থেকে যে কোনো একটা প্রোটন নাকি তৈরি করেছে নিউট্রাল মেসন, তার সঙ্গে পড়ে থাকছে বাকি প্রোটনটা। নেক্সট বারে কি করছি, পাশে করি, নেক্সট বারে শুধুমাত্র ব্র্যাকেটটা চেঞ্জ করে দিচ্ছি। প্রথম যেটা ছিল সেটা যেমন ছিল তেমন রাখলাম, শুধু ব্র্যাকেট চেঞ্জ করে কি করছি, নিউট্রাল মেসনের সঙ্গে পরের প্রোটনটাকে অ্যাড করে দিচ্ছি। বেসিক্যালি কিছুই করা হয়নি কিন্তু। এখানে প্রোটন যেমন এখানে সেরকমই হবে। এই প্রসেসটা বুঝতে পেরেছি কিনা শুধু এটা জিজ্ঞাসা করি, যে প্রোটন থেকে ভেঙে একটা প্রোটন হচ্ছে, আবার নিউট্রাল মেসন হচ্ছে। ঠিক একইভাবে নিউট্রাল মেসনের সঙ্গে প্রোটন যোগ করলে আবার প্রোটন হয়ে যাবে। জাস্ট এইটা করেছি এখানে। এই যে প্রসেসটা হচ্ছিল, এই প্রসেসে উল্টো প্রসেসটা এখানে হয়েছে দেখানো লাস্ট স্টেপে। তোমাকে শুধু ব্র্যাকেট দিয়ে প্রেজেন্ট করলেই হবে, ডিফারেন্ট কোনো উপায় করতে হবে না। ঠিক এই সেম প্রসেসটা নিউট্রনের ক্ষেত্রে হবে। এখান থেকে প্রথমে একটা নিউট্রনকে লিখবে N01, এটা নাকি একটা নিউট্রন মেসন দিয়েছে, তার সঙ্গে পরের N01টা যেমন আছে থাকলো। এবার শুধু ব্র্যাকেটটাকে একটু চেঞ্জ করবে। নিউট্রন দিয়েছিল নিউট্রাল মেসনের সঙ্গে, তো একইভাবে নিউট্রাল মেসন আর নিউট্রন যোগ করলে আবার রিটার্ন করে নিউট্রনই আসবে। যেই পরিমাণ এনার্জিটা ইমিট করেছিল এই প্রথমে নিউট্রনটা, সেকেন্ড নিউট্রনটা সেটাকে অ্যাকসেপ্ট করে নিল, যে নিউট্রন আর নিউট্রন হয়ে গেল। যেমন ছিল তেমন, দুটো প্রোটন নিয়েছিলাম দুটো প্রোটন পেলাম, বা দুটো নিউট্রন নিয়েছিলাম দুটো নিউট্রন পেলাম। এরকম ইন্টারাকশন হলে তখন সেটাকে বলছে নিউট্রাল। আর ওই প্রোটন ভেঙে নিউট্রনে হবে আর রিলিজ করবে হচ্ছে পজিট্রন, যেটা সেই আর সঙ্গে নিউট্রিনো এমিট করবে, এইটাকে এখানে বলছে পজিটিভ মেসন। মানে প্রোটন নিউট্রনে ভাঙলে পজিটিভ মেসন এমিট করবে। আর ঠিক একইভাবে এই পজিটিভ মেসনটাকে যদি নিউট্রন অ্যাকসেপ্ট করে, নিউট্রন পজিটিভ মেসন অ্যাকসেপ্ট করলে হয়েছে। নিউট্রনের ক্ষেত্রে যদি বলি, নিউট্রনের ক্ষেত্রে বলবো যে নিউট্রন প্রোটনে কনভার্ট হয় আর এমিট করে নেগেটিভ মেসন। অ্যাকচুয়ালি নেগেটিভ মেসনের ভেতরে পড়ে আছে সেই বিটা পার্টিকেলের নেগেটিভ নেচার আর হচ্ছে তোমার অ্যান্টি নিউট্রিনো। তো সেটা এখানে বলবো না, এখানে যদি বলবো নিউট্রন প্রোটনে কনভার্ট হয়, অ্যান্টি নিউট্রিন আর অ্যান্টি নিউট্রিন চলে এলাম। আচ্ছা, নিউট্রন প্রোটনে কনভার্ট হয় আর নেগেটিভ মেসন এমিট করে, সেই নেগেটিভ মেসন অ্যাকসেপ্ট করে কে না, আর বাকি যে তার পাশের যে ক্লোজ যে প্রোটনটা ছিল সেই প্রোটনটা ওই নেগেটিভ মেসন অ্যাকসেপ্ট করবে, আর প্রোটন নেগেটিভ মেসন অ্যাকসেপ্ট করে নিউট্রনে কনভার্ট হয়ে যাবে। আলটিমেট তুমি দুটো নিউট্রন প্রোটনে শুরু করেছিল,
দুটো থাকবে, জাস্ট পজিশনটা চেঞ্জ হবে, নিউট্রন প্রোটনের জায়গা প্রোটন নিউট্রন হয়ে যাবে। হয়েছে? এই হচ্ছে কি মেসনের থিওরি। এইখানে আছে, একটুখানি দেখবে তো, নোটটা কি পাশে আছে? জাস্ট ব্র্যাকেটের একটুখানি চেঞ্জ করলেই হয়ে যাবে, ট্রান্সফর্মার পজিটিভ প্রোটন এরকম করে। আচ্ছা, এখানটা অ্যারো সাইন আছে। এই নিউট্রনটা থেকে ভেঙে প্রোটন করেছি, নেগেটিভ মেশন করেছি, এটার সঙ্গে এটাকে অ্যাড করেছি, এই যে এই জায়গাতে গ্রুপ করেছি, দিয়ে প্রোটন প্রোটনের জায়গায় আছে, আবার নতুন করে নিউট্রন হয়ে গেছে। বুঝলে? প্রথমটা ছিল ট্রান্সফর্মার পজিটিভ মেশন, আর এটা হচ্ছে ট্রান্সফর্মার নেগেটিভ মেশন। নেগেটিভ মেশন ট্রান্সফার হয়ে গেল এটা থেকে এটাতে। হুম। ফ্র্যাকশনটা 12। তোমাদের আর বাকি কি থাকলো দেখে নি। পরের দিন থাকবে ওই হচ্ছে লিকুইড ড্রপ মডেল করে ট্রান্সমিউটেশন গুলো আছে, আর্টিফিশিয়াল ট্রান্সমিউটেশন, এগুলোতে যেতে হবে। তারপরে এন টাইপ, পি টাইপ, পি টাইপ, এন টাইপ, এনার্জি রিলিজ, অরিজিন অফ সোলার এনার্জি, স্টেলার এনার্জি আছে, কম্পারিজন নিউক্লিয়ার ফিশন, ফিউশন আর স্প্যালেশন রিঅ্যাকশন আছে। আচ্ছা, এদের স্টেবিলিটি আছে, আর বিটা পার্টিকেল এমিশন, গামা রেডিয়েশন, আর এই প্যাকিং ফ্র্যাকশন পরে আছে, আর এই ম্যাজিক নাম্বার আছে, দিলে তোমার কাজটা মিটে যায় মোটামুটি। পরের দিন অফলাইন হবে।